হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগকে অবৈধ হিসেবে ঘোষণার দাবি করেছেন। এই একই প্রোগ্রামে আরেকটা দাবি করেছে, যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা টেনশন তৈরি করতে যাচ্ছে। সেটা হচ্ছে আগামী সংসদ নির্বাচনের আগেই তারা গণপরিষদ নির্বাচনের দাবি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, গণপরিষদ নির্বাচন কি? এর ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলো কি আশঙ্কা করতে পারে এবং এই দাবি কেন? সবগুলো বিষয় নিয়ে কথা বলবো আজ। গণপরিষদ নির্বাচন হলো একটি বিশেষ ধরনের নির্বাচন, যেখানে জনগণের দ্বারা নির্ধারিত প্রতিনিধি বা সদস্যরা সংবিধান প্রণয়ন বা সংশোধনের জন্য একটি গণপরিষদ গঠন করেন। এটি সাধারণত তখন অনুষ্ঠিত হয় যখন একটি নতুন রাষ্ট্র গঠিত হয় বা একটি দেশের সংবিধান নতুনভাবে প্রণয়ন বা পরিবর্তনের প্রয়োজন হয়। নাসিরউদ্দিন পাটোয়ারী অ্যাকচুয়ালি তারা এই বর্তমান যে সংবিধান, সেই সংবিধানের সংস্কার চায় এবং বাতিল চায়। এবং তার জন্য কিন্তু তারা তাদের যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থানের বৈধতার জন্য তারা কিন্তু একটা প্রোক্লেমেশনের দাবিও করে আসছে, যেখানে সারা দেশের মানুষ ভাবছে আগামী নির্বাচন কবে হবে, ডিসেম্বরে নাকি আরো দেরি হবে। সেখানে এই গণপরিষদের নাসিরউদ্দিন পাটোয়ারী সে আবার দাবি তুলেছে যে নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন করতে হবে, কারণ তারা এই সংবিধানের পরিবর্তন চায়। এবং এই সংবিধান যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেঞ্জ করতে পারবে না, সেই জন্য তারা গণপরিষদ নির্বাচনের দাবি করেছে। এখন এই দাবি নিয়ে যদি তারা কর্মসূচি দেয়, তাহলে আসলে বাংলাদেশ কোন দিকে যাবে? বিএনপি কি মানবে? ডেফিনেটলি বিএনপি মানবে না, কারণ বিএনপি চায় ক্ষমতায় যেতে একটা রাজনৈতিক দল হিসেবে। জাতীয় নাগরিক কমিটি বা ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, তারা জানে যে এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় যাবে এবং তাদের যে যাওয়ার রাস্তা অনেক সংকীর্ণ হয়ে যাবে, ক্ষমতায় যাওয়ার রাস্তা বা ক্ষমতায় কিছু আসন নেওয়ার রাস্তা, সেটা তারা খুব ভালোভাবেই জানে। এই জন্যে পুরো দেশ আসলে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটা হচ্ছে বিএনপি, যারা কিনা দ্রুততম সময়ের ভিতরে নির্বাচন চায়। আরেকটা হচ্ছে অন্য সকল দল, যারা কিনা চাচ্ছে যে আরেকটু সময় পেলে সংস্কার করতে পারলে যাতে পরবর্তীতে বিএনপির শক্তি কিছুটা কমে যায়। এখন এই সংবিধান পরিবর্তনের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি তারা কেন করছে? কারণ হচ্ছে তারা চায় এই বর্তমান সংবিধানকে ভেঙে এমন একটা সংবিধান তৈরি করা, যেখানে তাদেরকে রিকগনাইজ করা হবে, এই জুলাই আগস্টের অভ্যুত্থানকে রিকগনাইজ করা হবে, যেই সংস্কারগুলো তারা করতে চায় বা দেশের মানুষ চায়, এবং পরবর্তীতে যাতে এই সংবিধান, বর্তমান সংবিধানের মধ্য দিয়ে নতুনভাবে কোনো স্বৈরশাসক তৈরি না হয়, সেই জন্য তারা আসলে এই গণপরিষদ নির্বাচন চায়। কিন্তু গণপরিষদ নির্বাচন দিতে গেলেই বিএনপি ভেটো দিবে এবং এটা নিয়ে সামনে একটা অরাজকতা তৈরি হবে। কিন্তু এই যে অরাজকতার মধ্য দিয়ে দেশের ব্যবসা বাণিজ্য এবং দেশের ভাবমূর্তির যে ১২টা বাজছে, সেদিকে নজর নেই কারো। কারণ এই অরাজকতার ফলে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গিয়েছে। এই অরাজকতা এবং আনস্টেবল একটা সিচুয়েশনের কারণে বাংলাদেশটাকে এখন রিকগনাইজ করা হচ্ছে যে আনস্টেবল একটা কান্ট্রি। সবাই অবজার্ভ করছে যে কি হতে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, যার কারণে বাংলাদেশের সাথে মানুষের যত ব্যবসা বাণিজ্য আছে সেগুলো স্থবির হয়ে রয়েছে, অবজারভেশনে রয়েছে। এখন এই যে বর্তমান বাংলাদেশের যে অস্থির অবস্থা, সেটা বাংলাদেশের ১২টা কিভাবে বাজাচ্ছে সেটা আমি আপনাদেরকে সহজভাবে বলি। ধরেন আপনি একটা পরিবহন ব্যবসা করেন, আপনার একটা ট্রাক রয়েছে। এই ট্রাক দিয়ে আপনি পণ্য ভাড়াতে ঢাকায় পাঠান। এখন ঢাকাতে যদি হরতাল হয় বা মারামারি বা গ্যাঞ্জাম হয়, তাহলে আপনি কি সেই ট্রাকটা পাঠাবেন? হ্যাঁ, আপনি হয়তোবা ওই ট্রিপের জন্য ১০,০০০ বা ২০,০০০ টাকা পাচ্ছেন, কিন্তু আপনার ট্রাকের দাম কিন্তু কথার কথা ১০,০০,০০০ টাকা। তো ২০,০০০ টাকার একটা বিজনেসের জন্য আপনি কি ১০,০০,০০০ বা ২০,০০,০০০ টাকার আপনার গাড়িটাকে পাঠাবেন? পাঠাবেন না। এই একইভাবে বাংলাদেশের এই বর্তমান বিভিন্ন আন্দোলন, রাজপথে যেগুলো দেখা যাচ্ছে, সচিবালয়ে দেখা যাচ্ছে, সবাই তার নিজ নিজ আন্দোলন নিয়ে রাজপথে নেমে যাচ্ছে। কেউ ছাত্র পরিচয়, কেউ ছাত্র না পরিচয়, কেউ শ্রমিক পরিচয়ে। এই যে রাজপথে নামছে, এর ফলে যে অবস্থাটা হয়েছে যে বাংলাদেশ গ্লোবাল মিডিয়াতে একটা অস্থির কান্ট্রি হিসেবে রিকগনাইজ হচ্ছে, যার মধ্য দিয়ে এবং যার কারণে বিদেশ থেকে বাংলাদেশে যেসব মালামাল আসে, সেগুলো আসতে বিলম্ব হচ্ছে, অনেক সময় আসছে না। কারণ এই ২ কোটি ৩ কোটি টাকার মালামালের জন্য কেউ এই ২০০-৩০০ কোটি টাকার জাহাজ রিস্কে ফেলতে চায় না, যার কারণে কিন্তু বাংলাদেশের ট্রেডিং, ব্যবসা বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্ট স্থবির হয়ে গিয়েছে। এই জিনিস বোঝার মতো বুদ্ধি বা চিন্তা বা দুশ্চিন্তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অথবা ছাত্র, যারা কিনা শ্যাডো সরকার হিসেবে চালাচ্ছে, তাদের কারো মাঝেই নেই। সবাই রয়েছে তার নিজ নিজ ধান্দায়, স্বার্থে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারী আজকে
এই গণপরিষদ নির্বাচনের কথা বললো, এই নিয়ে সামনে একটা আরো অস্থিরতা তৈরি হবে। যদি ছাত্ররা এটা নিয়ে অ্যাডামেন্ট হয়, সেক্ষেত্রে বিএনপির সাথে ভালো রকমের ক্লেশে যাবে। এবং ছাত্ররা যেহেতু ইয়াং ব্লাড, তারা কিন্তু দেখা যাচ্ছে রাজপথে যদি কোনো কর্মসূচি দেয় তাহলে এক ধরনের গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর মধ্য দিয়ে আমি কিন্তু একটা জিনিস ভয় পাচ্ছি, যে আগামীতে বাংলাদেশ যদি আবার অস্থির হয়ে যায়, সেক্ষেত্রে বাধ্য হয়ে হয়তোবা সামরিক সরকারের প্রয়োজন হতে পারে। আমি এখনো সেটা বলছি না, কিন্তু এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এই ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে যেসব কথাবার্তা আসছে, সেগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতির মাঠে টেনশন তৈরি করছে। যদিও এটা সত্যি যে আমরাও সংস্কার চাই, আমরাও চাই এমন একটা ব্যবস্থা করতে, যাতে পরবর্তী যে কোনো সরকার, অথবা ধরলাম আমি বিএনপি ক্ষমতায় যাচ্ছে, তারা যাতে ওই একচ্ছত্র ক্ষমতার মধ্য দিয়ে স্বৈরশাসকে পরিণত না হয়। আমরাও চাই যে ছাত্রদের কিছু প্রতিনিধি সরকারে থাকুক বা সংসদে থাকুক। আমরাও চাই কিছুটা আনুপাতিক হারে নির্বাচন হোক, যাতে ছোট ছোট দলগুলোও কিছুটা আসন পাক। কিন্তু সেগুলো আবার অনেক ক্ষেত্রেই বিএনপি ভেটো দিবে, কারণ বিএনপি চায় না আনুপাতিক নির্বাচনের মধ্য দিয়ে তাদের কিছু আসন চলে যায়। বাট এই টেনশনটা কিন্তু সামনের দিনে দেখা যাচ্ছে। এখন সেই জায়গা থেকে বাংলাদেশের স্বার্থে সবাইকে কিছু না কিছু কম্প্রোমাইজ করতে হবে। কে কতটুকু কম্প্রোমাইজ করবে সেটা আসলে সামনের দিনগুলোতে যখন ঐক্য নিয়ে, যখন নির্বাচন নিয়ে, যখন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসা হবে, তখন দেখা যাবে আসলে কে কতটুকু কম্প্রোমাইজ করছে। বাট উত্তপ্ত বাক্য বিনিময় কিন্তু দেখা যাচ্ছে জামাতের ভিতরে, বিএনপির ভিতরে। এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল যেটা ফর্ম হবে বলে শোনা যাচ্ছে, যদিও এখনো ঘোষণা আসেনি, কমিটি দিচ্ছে বিভিন্ন জেলা, উপজেলা, থানায়। এবং সেখানে যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি থাকছে, এবং সেই যে এখন বর্তমানে এই ছাত্রদের হয়েই বা ছাত্রদের পক্ষে বিভিন্ন দাবি দাওয়া তৈরি করছে এবং বলছে, সেটা কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির এই সব বক্তব্য রাজনীতির মাঠে সামনের দিনে ভালো ঝামেলা তৈরি করবে, টেনশন তৈরি করবে। এই গণপরিষদ নির্বাচন দিয়ে যদি আসলে একটা নতুন ভাবে সংবিধান তৈরি করা যেত, সেটা খারাপ না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, যেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন জায়গাতে আসলে স্লিপ কাটছে, বিভিন্ন জায়গাতে আসলে ফেল মারছে, বা পরিপূর্ণভাবে ফুল স্পিডে রান করতে পারছে না, বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে, সেই জায়গাতে গণপরিষদ নির্বাচন দিয়ে সংবিধান পরিবর্তন করে তারপরে আবার একটা নির্বাচন, এবং সেখানে রয়েছে বড় বাজেটের ইস্যু। একটা নির্বাচন দিতে গেলে প্রচুর টাকা লাগে। সেই জায়গায় গণপরিষদ নির্বাচন দিয়ে তারপরে জাতীয় নির্বাচন, এটা অনেক বড় অঙ্কের ব্যাপার, অনেক বড় অর্থের ব্যাপার। সেটা আসলে কতটুকু এফোর্ড করতে পারবে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ আসলে কিভাবে চলবে, এবং এই লম্বা সময়ের মাঝখানে আওয়ামী লীগও কিন্তু বসে থাকবে না। আওয়ামী লীগও কিন্তু চিন্তা ভাবনা করছে কিভাবে তারা দেশকে অস্থির করবে। সেই জায়গাতে আবার আমরা রিসেন্টলি দেখলাম মোদি ট্রাম্পের সাথে মিটিং করেছে, এবং ট্রাম্প কিন্তু এই অঞ্চলটাকে মনিটর করার জন্য বা কন্ট্রোল করার জন্য হয়তোবা ধারণা করা হচ্ছে যে ভারতের উপরেই দায়িত্বটা দিবে, অথবা অন্যভাবে বলা যায় ভারতকে এই অঞ্চলের মোড়ল হিসেবে সে রাখবে। যদি তাই হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সুযোগ পাবে আওয়ামী লীগ এই ভারত সরকারের সমর্থনে বাংলাদেশকে বা বাংলাদেশের ভিতরে অস্থিরতা তৈরি করার। তো যত দ্রুততম সময়ের ভিতরে প্রয়োজনীয় সংস্কারগুলো করে নতুন নির্বাচনটা দেওয়া যায়, ততটাই দেশের জন্য ভালো। বাট বিএনপি ক্ষমতায় যদি যায়, তারা আসলে সংস্কারগুলো কিভাবে করবে তার একটা রূপরেখা বা স্পষ্ট নির্দেশনা সে কিন্তু এখনই দিতে পারে। বিএনপি কিন্তু দল হিসেবে বলছে তারা সংস্কারের পক্ষে, তারা 31 দফা দিয়েছে। কিন্তু তারা তো এমন না যে সরকারে যাওয়ার পরে এমন সিক্রেট একটা বই পাবে, সেখানে নির্দেশনা থাকবে। সে জানে বর্তমান দেশের আইন কানুন কি। সে আইন কানুন এবং বর্তমান সিচুয়েশন মাথায় রেখে এই সংস্কারগুলো তারা কত দিনের ভিতরে করবে, কিভাবে করবে, তারা কেন বলছে না? তাদের কি কোনো প্ল্যান আছে কি নেই আমি জানি না। বাট অনেক সময় রাজনীতি করার জন্য এগুলো সামনে আনে, পরবর্তীতে অনেক রাজনৈতিক দলই এগুলো আর করে না, করতে নাও পারে বাংলাদেশেও ভবিষ্যতে। সেই জায়গা থেকে আসলে ছাত্ররা যেমন ভয় পায়, সাধারণ জনগণও ভয় পায় যে বিএনপি গিয়ে যদি আবার সংস্কার না করে, যদি বড় সংখ্যক আসন নিয়ে তারা আবার নিজেদের মতো করে স্বৈরশাসক হয়ে ওঠে, তখন তাদের আবার রাজপথে গিয়ে আন্দোলন করে বুকের রক্ত দিয়ে আবার দেশকে পুনরুদ্ধার করতে হবে। সেই ভয় থেকেই আসলে ছাত্ররা বা ছাত্রদের এই অঙ্গ সংগঠনগুলো বারবার বিভিন্ন রকম প্রোক্লেমেশন বা এই গণপরিষদ নির্বাচনের কথা বলছে। এই জায়গা থেকে উত্তরণের রাস্তা যেটা হচ্ছে বিএনপির কনক্রিট প্ল্যান দেওয়া, তাদেরকে আশ্বস্ত করা যে এত দিনের ভিতরে এইভাবে আমরা করব, যাতে পরবর্তীতে গিয়ে বিএনপি
সরকারে যাওয়ার পরে যাতে কোনো এক্সকিউজ দিতে না পারে যে আমরা এই সমস্যায় পড়ছি, আমরা ওই সমস্যায় পড়ছি, এই বাধার সম্মুখীন হচ্ছি। কারণ কি ধরনের বাধা পড়তে পারে, কি ধরনের বাজেট লাগতে পারে, কি ধরনের সময় লাগতে পারে সেটা বিএনপি খুব ভালো মতোই জানে। যদি তারা বলতে চায় তারা সহজেই বলতে পারবে কতদিনের ভিতরে করবে, এবং সেটা বলে দিলেই আসলে এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয় জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে। তাহলে ভবিষ্যতে মানুষ বলতে পারবে যে আপনারা বলেছিলেন যে 5 মাস, 6 মাস বা 10 মাসের ভিতরে এগুলো করব, আপনারা করেননি। আমি রিকোয়েস্ট করবো অন্তর্বর্তীকালীন সরকারকে এই যে সংস্কার বিষয়ক যত ধরনের মিটিং হবে সেগুলো আমাদের জাতীয় টিভি, যেগুলো টিভি চ্যানেল রয়েছে সেগুলোতে লাইভ করে দিলে সবচেয়ে ভালো হবে। জনগণ দেখতে পারবে কারা পক্ষে, কারা বিপক্ষে, কারা ইনিয়ে বিনিয়ে এড়ানোর চেষ্টা করছে, কারা কি কি পরিবর্তন আনতে চাচ্ছে। আমি জানি রাজনৈতিক দলগুলো রাজি হবে না, কারণ রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ স্বার্থ নিয়েই যাবে। বাট তারপরেও এমনটা যদি হতো তাহলে খুবই ভালো হতো, একদম ফুল ফ্লেশ ট্রান্সপারেন্ট ওয়েতে জনগণের কাছে পৌঁছে যেত যে কে আসলে কি পরিমাণ সংস্কার চায়, কে আসলে কেমন সরকার গঠন করতে চায়।